সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইকোনমিক্সে পাবলিক ফাইন্যান্সের খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হলো বাজেট প্ল্যানিং। এই বাজেটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আগামী এক বছরে দেশ ঠিকঠাক ভাবে চালানোর জন্য আর দেশের বিকাশ করার জন্য কোথায় কি পরিমাণ খরচ করতে হবে। এছাড়া সারা বছর ধরে দেশের সরকারের কোন জায়গা থেকে কেমন আয় হবে, দেশের সমস্ত খরচের যোগান দিতে গিয়ে রাজকোষে কতটা টান পড়বে, মানে বিভিন্ন ধরনের ডেফিসিট কেমন হবে। সরকারের পিঠে এমনি অনেক ঋণের বোঝা রয়েছে, তারপরেও দেশ চালানোর জন্য সরকারকে আরো কত পরিমাণ ধার নিতে হবে, এই সব কিছুই আমরা বাজেটের মাধ্যমে বুঝতে পারি। তো বাজেটের এই সমস্ত বিষয় অর্থাৎ সরকারের ইনকাম, এক্সপেন্ডিচার আর ডেফিসিট মানে ঘাটতি সম্পর্কে সমস্ত থিওরি আর কনসেপ্ট যা যা ছিল এর আগের দুটো ভিডিওতে আমরা ডিটেলসে এক্সপ্লেন করেছি। এখন এই 2025-26 সালের বাজেট অনুযায়ী সরকারের কত আয়, ব্যয় ও ঘাটতি হতে পারে, আর পাবলিক ফাইন্যান্স ও ডেফিসিট থেকে আগের বছরগুলোতে কেমন প্রশ্ন এসছে, সেগুলোই আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো প্রথমে এই 2025-26 সালের বাজেটে আসি। সরকারের খরচ বা পাবলিক এক্সপেন্ডিচারকে মেইন দুটো কম্পোনেন্টে ভাঙা ছিল, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতরে আবার তিনটে আইটেম ছিল। একটা আইটেম ছিল ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ সরকার এক বছরে কত টাকা লোনের ইএমআই হিসাবে দেবে। তো সেই হিসাবে 2025-26 সালের বাজেট অনুযায়ী বলা হয় যে সরকারকে এই 2025-26 সালে ইন্টারেস্ট পেমেন্ট হিসাবে 12,76,338 কোটি টাকা খরচ করতে হবে। ইন্টারেস্ট হিসাবে এই টাকাটা খরচ করতে হবে। গ্র্যান্ট অর্থাৎ সারা বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুদান, কনস্ট্রাকশনের কাজে মূলত অনুদান দিতে হবে 4,27,192 কোটি টাকা। আর সরকারের ডে টু ডে এক্সপেন্স অর্থাৎ দেশের ডে টু ডে এক্সপেন্স চালানোর জন্য সেখানে খরচ হবে 22,40,725 কোটি টাকা। এই তিনটে আইটেম যোগ করে দিলে টোটাল আমরা সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচারটা পাই, অর্থাৎ সরকারের সারা বছর চালানোর জন্য যে এক্সপেন্ডিচার সেটাকেই বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। সেই হিসাবে এই তিনটে যোগ করলে আসবে 39,44,255 কোটি টাকা। ফলে সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার হবে এই অ্যামাউন্টটা। এর পাশাপাশি সরকারের ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ দেশে আগামী এক বছরের জন্য কনস্ট্রাকশনের জন্য কত খরচ হতে পারে সেই ভ্যালুটাও এখানে দেওয়া আছে। বলেছে 11,21,090 কোটি টাকা খরচ হবে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার 11,21,090 কোটি টাকা। তো রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার দুটো ভ্যালুই দেওয়া আছে। এখন এই দুটোকে যোগ করে দিলে আমার টোটাল পাবলিক এক্সপেন্ডিচার বেরিয়ে যাবে। তো সেই হিসেবে পাবলিক এক্সপেন্ডিচার এসছে 50,65,345 কোটি টাকা। অর্থাৎ আগামী এক বছর মানে 25-26 সাল চালানোর জন্য ভারতের টোটাল খরচ হবে কত? এই 50,65,345 কোটি টাকা, মানে প্রায় 51 লক্ষ কোটি টাকা। দেশ চালানোর জন্য 51 লক্ষ কোটি টাকা খরচ হবে। আর এই জন্য বলা হয় যে এই বছরের বাজেট হলো 51 লক্ষ কোটি টাকার বাজেট। এবার এই বাজেট অনুযায়ী সরকারের কোথা থেকে কেমন আয় হবে সেটা দেখি। সরকারের আয়কেও দুটো মেইন কম্পোনেন্টে ভাঙা, একটা হলো রেভিনিউ ইনকাম আর একটা হলো ক্যাপিটাল ইনকাম। রেভিনিউ ইনকামের ভেতরে ট্যাক্স আর নন ট্যাক্স রেভিনিউ থাকে। তো ট্যাক্স আর নন ট্যাক্স রেভিনিউ মিলে টোটাল যেটা অ্যামাউন্ট দেওয়া আছে সেটা হলো 34,20,409 কোটি টাকা। বাজেটে এইরকমটাই আন্দাজ করা হয়েছে যে আগামী এক বছরে 34,20,409 কোটি টাকা রেভিনিউ ইনকাম বা রেভিনিউ রিসিপ্ট হিসাবে সরকারের ঘরে আসবে। এবারে আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হলো ক্যাপিটাল রিসিপ্ট বা ক্যাপিটাল ইনকাম। এই ক্যাপিটাল রিসিপ্টটাকে তিনটে আইটেমে ভাঙা হয়। কি কি? প্রথম আইটেম হলো লোন রিকভারি, অর্থাৎ সরকার হয়তো কাউকে লোন দিয়েছিল, সে ওই লোনটা পরিশোধ করবে। সেই হিসাবে প্ল্যান করা হয়েছে যে সরকারের 29,000 কোটি টাকা লোন রিকভারির থেকে আসবে। আরেকটা পয়েন্ট কি? ডিসইনভেস্টমেন্ট এন্ড আদার্স। মেইনলি আমরা যদি এই ডিসইনভেস্টমেন্টটাই ধরি, সেক্ষেত্রে গভর্নমেন্ট বিভিন্ন প্রপার্টি বিক্রি করে বা শেয়ার বিক্রি করে সরকার হিসাব করে দেখলো যে আগামী এক বছরে 47,000 কোটি টাকা আসবে। এবার এই লোন রিকভারি আর ডিসইনভেস্টমেন্ট এই দুটোকে একসাথে বলা হয় নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট। তো সেই হিসাবে 29,000 আর 47,000 যোগ করলে আসে 76,000 কোটি টাকা। তো সরকারের নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট হলো 76,000 কোটি টাকা। এই টাকাটা সরকারের ইনকাম হচ্ছে। এরপরে একটা আইটেম লিখেছি বড়োইং। বড়োইংটা কিন্তু সরকারের প্ল্যান করা আইটেম না, এইটা লাস্টে ম্যানেজ হয়। তো বড়োইং বা ধার করা ছাড়া সরকারের ইনকাম হচ্ছে কত? রেভিনিউ ইনকাম হলো এইটা, আর নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট বা নন ডেপ্ট ক্যাপিটাল ইনকাম হলো 76,000। ফলে এই অ্যামাউন্ট আর এই 76,000 এই দুটো যদি আমি যোগ করে দিই টোটাল অ্যামাউন্ট আসে
34,96,409 কোটি টাকা। এটার নাম কি? এটার নাম হলো পাবলিক ইনকাম উইদাউট বরোইং অথবা ডেট, মানে ধার করা ছাড়া সরকারের টোটাল ইনকাম যেটা সেটা হলো এই অ্যামাউন্টটা। এবার এই সিচুয়েশনে দাঁড়িয়ে সরকার হিসাব করে দেখলো যে সরকারের টোটাল খরচ হবে 50,65,345 কোটি টাকা, সরকারের ইনকাম হচ্ছে 34,96,409 কোটি টাকা। এখন এই অ্যামাউন্টটা যদি ইনকাম হয়, এটা যদি খরচ হয়, এই ইনকামের পরে এই খরচটা কুলাতে গেলে আমার রাজকোষ থেকে টান পড়বে, মানে বাকি যে অ্যামাউন্টটা, এই যে এইটার পরে আরো যে অ্যামাউন্টটা দরকার সেটা আমার রাজকোষ থেকে তুলতে হবে। তাহলে রাজকোষ থেকে যে পরিমাণটা তুলতে হবে সেটাই হচ্ছে রাজকোষীয় ঘাটতি। এটার থেকে এটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে রাজকোষীয় ঘাটতি। আর রাজকোষীয় ঘাটতির ইংরেজি নাম কি? ফিসক্যাল ডেফিসিট। এই যে ফিসক্যাল ডেফিসিট লিখেছি, ফিসক্যাল ডেফিসিট কত এসছে? ফিসক্যাল ডেফিসিটের একদম সিম্পল ফর্মুলা হলো যে সরকারের টোটাল এক্সপেন্ডিচার মাইনাস পাবলিক ইনকাম উইদাউট বরোইং, মানে ধার করা ছাড়া সরকারের যে আয় সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে সরকারের টোটাল খরচ কত? এই যে এই অ্যামাউন্টটা এই যে এখানে লিখেছি। আর ধার করা ছাড়া টোটাল ইনকাম কত? এই অ্যামাউন্টটা এই যে এখানে মাইনাস দিয়ে লিখেছি। তাহলে এটা মাইনাস এটা করলে কত আসে? 15,68,936 কোটি টাকা। এটাই হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। এবার এই ফিসক্যাল ডেফিসিটটা এই অ্যামাউন্টে বলা যায় অথবা জিডিপির টার্মে বলা যায়। আমি যেমন বাজেটের এই হিসাবটা করছি, এর পাশাপাশি সরকারের একটা ডিপার্টমেন্ট রয়েছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অর্থাৎ এনএসও। এনএসও আগামী এই 2025-26 সালের জিডিপির এস্টিমেটও করে। তো এনএসওর এস্টিমেট অনুযায়ী বলা হয়েছে যে আগামী 2025-26 সালে জিডিপি হবে 356,97,923 কোটি টাকা। এখন বাজেট হিসেবে ফিসক্যাল ডেফিসিটের ভ্যালু আসছিল এটা, তাহলে এই অ্যামাউন্টটা এর মোটামুটি 4.4% মতন আসে। সেই হিসাবে বলা হয় যে আগামী এই 2025-26 সালের ফিসক্যাল ডেফিসিট জিডিপির 4.4% হবে। তো ফিসক্যাল ডেফিসিটের ব্যাপারটা গেল। এবারে আসি ধারের ব্যাপারে, সরকার কত টাকা ধার নেবে। এই ফিসক্যাল ডেফিসিটের এই অ্যামাউন্টটা মানে কি? এই অ্যামাউন্টটা সরকার রাজকোষ থেকে তুলতে হবে। এখন সরকার যদি রাজকোষ থেকে তুলতে না চায় তাহলে ওই টাকাটা কোথা থেকে পাবে? ওই টাকাটা কারোর না কারোর কাছ থেকে ধার নিয়ে আসতে হবে। তার মানে এই অ্যামাউন্টটাই ধার করতে হবে। কোথা থেকে ধার করবে? বাইরের থেকে হোক বা ভেতর থেকে হোক, যেখান থেকেই ধার করুক না কেন সেটা সরকারের ওই ইনকামের ভেতরে পড়বে। কোন পয়েন্টে পড়বে? বরোইং এন্ড আদার্সে পড়বে। তো ওই যে ফিসক্যাল ডেফিসিটের ভ্যালু সেটাই আমাদের এই বরোইং এর এই ভ্যালুটা আসবে। আর সেই জন্যই এই বাজেটে বরোইং হিসাবে এই অ্যামাউন্টটা দেয়া রয়েছে। এবার যদি আমি দেখি যে বড় করার আগে সরকারের ইনকাম হচ্ছিল এইটা, সরকার বড় করে ইনকাম করছে এটা, তাহলে ধার সহ সরকারের টোটাল ইনকাম কত হয়ে যাবে? এইটা প্লাস এটা, তাহলে কত হচ্ছে? 50,65,345 কোটি টাকা। তাহলে সরকারের টোটাল ইনকাম এটা হচ্ছে আর সরকারের টোটাল খরচ এটা হচ্ছে। এবার খরচ আর ইনকাম এই দুটোর ভ্যালু সেম হয়ে যাচ্ছে। এখন টোটাল খরচ আর টোটাল ইনকাম এই দুটোর ভ্যালু যখন সেম হয়ে যাবে তখন একটা টার্ম আসে বাজেট ডেফিসিট জিরো। তো সেই হিসাবে বাজেট ডেফিসিট আমি জিরো করে দিলাম। ফিসক্যাল ডেফিসিট বোঝা গেল। এইটুকু পুরো আয় আর খরচের হিসাবটা আশা করে বোঝা গেল। এবারে আসি প্রাইমারি ডেফিসিট নিয়ে। প্রাইমারি ডেফিসিটের প্রথমে ফর্মুলায় আসি। প্রাইমারি ডেফিসিটের ফর্মুলা ছিল যে ফিসক্যাল ডেফিসিটের যে ভ্যালু তার থেকে যদি সরকার যে পরিমাণ লোন ইএমআই হিসাবে দিচ্ছে অর্থাৎ ইন্টারেস্ট পেমেন্ট সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে যে ভ্যালুটা আসে সেটাকে বলে প্রাইমারি ডেফিসিট। তো সেই হিসাবে আমি যদি ভ্যালু বার করি, কি বললাম? প্রথমে ফিসক্যাল ডেফিসিট থেকে বিয়োগ হবে। তো ফিসক্যাল ডেফিসিটের ভ্যালু এটা, এই জন্য লিখেছি এই যে ফিসক্যাল ডেফিসিটের ভ্যালু এইটা, মাইনাস লোনের অ্যামাউন্ট অর্থাৎ ইন্টারেস্ট যেটা পেমেন্ট করতে হচ্ছে এই অ্যামাউন্টটা, এই যে এই অ্যামাউন্টটা মাইনাস করছি। তাহলে এটা মাইনাস এটা করলে কত আসে? 2,92,598 কোটি টাকা। এটা হলো আমাদের প্রাইমারি ডেফিসিট। এবার এই প্রাইমারি ডেফিসিটটা যদি বলে জিডিপির কত পার্সেন্ট, তো সেই হিসাবে এই অ্যামাউন্টটার পার্সেন্ট করলে আসে মোটামুটি 0.8%। তো সরকারের প্রাইমারি ডেফিসিট কত? 0.8%। এবার ওই প্রাইমারি ডেফিসিটটা যদি আমরা কনসেপ্টের মাধ্যমে আনতে চাই তাহলে কি হবে? ডেফিসিট নরমালি কোথা থেকে পাবো? এক্সপেন্ডিচার থেকে ইনকাম বাদ দিয়ে দিলে। এবার এক্সপেন্ডিচারের ভেতরে আমি এই ইন্টারেস্ট পেমেন্টের জন্য যে খরচ সেটাকে আমি ধরবো না। সেই হিসাবে আমার টোটাল খরচ হচ্ছিল কত? এটা। এর থেকে যদি আমি ইন্টারেস্টের খরচটা বাদ দিয়ে দিই তাহলে 50,65,345 এর থেকে 12,76,338 বাদ দিলে আমার ভ্যালু আসে 37,89,007 কোটি টাকা। এখান থেকে এটা মাইনাস দিলে আমার খরচ পড়ে কত? এটা। আমাকে যদি লোনের ইএমআই না দিতে হয় তাহলে দেশের কত খরচ হয়? এই অ্যামাউন্টটা খরচ হয়। আর আমি ইনকাম কোনটা নেব? ধার করা ছাড়া আমার দেশের যে ইনকাম হচ্ছে সেটা। তো ধার করা ছাড়া দেশের ইনকাম কোনটা? এই অ্যামাউন্টটা। ফলে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্ট বাদ দিলে সেই একই ভ্যালু আসে 2,92,598 কোটি টাকা। তো কনসেপ্ট অনুযায়ী করি বা ফর্মুলা আকারে করি, ভ্যালু আমার সেমই আসে। তো ফিসক্যাল ডেফিসিট বোঝা গেল, প্রাইমারি ডেফিসিট বোঝা গেল। এরপরে আসে সরকারের রেভিনিউ ডেফিসিট কত হবে।
রেভিনিউ ডেফিসিটের সিম্পল ফর্মুলা কি? রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ ইনকাম। তো সেই হিসাবে রেভিনিউ এক্সপেন্ডিচারের ভ্যালু কত? এই যে রেভিনিউ এক্সপেন্ডিচারের ভ্যালু এইটা 29,44,255 কোটি টাকা। এই যে এখানে লিখেছি 29,44,255 মাইনাস রেভিনিউ ইনকাম কত? এই যে একদম শুরুতেই ছিল রেভিনিউ ইনকাম 34,20,409 কোটি। তো সেইটা আমি মাইনাস করে দিলাম। এখান থেকে এটা মাইনাস করলে ভ্যালু আসে কত? 5,23,846 কোটি টাকা। এটাই হচ্ছে ভারতের আগামী 25-26 সালের জন্য রেভিনিউ ডেফিসিট এক্সপেক্টেড। এবার এটা যদি জিডিপির টার্মে বার করে তাহলে জিডিপি দিয়ে ভাগ করে দিলে এটা মোটামুটি 1.5% মতন আসে। আর এরপরে আরেকটা টার্ম ছিল এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটে কি? সরকারের খরচ কোনটা রাখতে হয়? সরকারের রেভিনিউ খরচ, গ্র্যান্টের খরচটা বাদ দিয়ে সরকারের যে রেভিনিউ খরচ থাকে সেটা নিতে হবে। তো সরকারের রেভিনিউ খরচ হচ্ছিল কত? এই পরিমাণটা। এর ভেতরে এই গ্র্যান্টের এইটা রয়েছে 4,27,192 কোটি টাকা। এই অ্যামাউন্ট থেকে যদি আমি এই 4,27,192 এটা বাদ দিয়ে দিলে আমার ভ্যালু আসে 35,17,063 কোটি টাকা। তো গ্র্যান্টের অ্যামাউন্ট বাদ দিয়ে সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার এই অ্যামাউন্টটা। আর সরকারের রেভিনিউ ইনকাম কত? ইনকাম হলো সেই এই অ্যামাউন্টটা। এই যে এইখানে লেখা রয়েছে 34,20,409, ফলে এখান থেকে এটা বাদ দিয়ে দিলে 96,654 কোটি টাকা। এটা হচ্ছে সরকারের এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। এটা যদি আমি জিডিপির টার্মে বার করি তো জিডিপির টার্মে মোটামুটি 0.3% মতন আসবে। আর এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট আমি যদি পুরো ফর্মুলা আকারে বার করতে যাই তাহলে কি আসবে? রেভিনিউ ডেফিসিট থেকে গ্র্যান্টের পরিমাণটা বাদ দিয়ে দেবো। তো সেই হিসাবে রেভিনিউ ডেফিসিটের ভ্যালু কত? এইটা। এই যে এইটা এখানে লিখেছি। তারপর গ্র্যান্টের অ্যামাউন্ট হচ্ছে এটা, ফলে এটা যদি বাদ দিয়ে দিই সেই একই ভ্যালু আসে 96,654 কোটি টাকা। এই হচ্ছে 4 ধরনের ডেফিসিট বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে আসে। সরকার আগামী 2025-26 সালের জন্য এস্টিমেট করেছে। আর ওভারঅল আমি যদি বলি যে সরকারের ডেফিসিট বা ঘাটতি কত, তাহলে সেক্ষেত্রে এই ফিসকাল ডেফিসিটটাকেই বোঝায়। তো সেই হিসাবে সরকারের ফিসকাল ডেফিসিট কত? 15,68,936 কোটি টাকা, যেটা জিডিপির টার্মে মোটামুটি আসবে 4.4% মতো। এইবার আমি আরো দু একটা কথা আছে সেটা একটু বলি। বাজেটে এই যে টোটাল কত টাকা খরচ হবে সেটা তো বললাম যে 50,65,000 কোটি টাকা মতন আসবে, মানে প্রায় 51 লক্ষ কোটি টাকা। সরকারের আগামী এক বছরে প্রায় 51 লক্ষ কোটি টাকা খরচ হবে। এবার এই 51 লক্ষ কোটি টাকা খরচের ভেতর সব থেকে বেশি পরিমাণ খরচ কোন জায়গাতে হবে সেটা আমাদের একটু জেনে রাখতে হয়। আর তার জন্য আমি এইখানে ছোট্ট করে লিখেছি, এই 51 লক্ষ কোটি টাকার ভেতরে সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার মিলিয়ে প্রায় 22% মতন টাকা বিভিন্ন স্টেটকে দিয়ে দিতে হবে। সরকারের এই যে ইনকাম, এই ইনকামের বেশিরভাগটাই হলো ট্যাক্সের মাধ্যমে আসে। আর এই ট্যাক্সে সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের যেমন অংশীদারি থাকে, তার সাথে সাথে স্টেট গভর্নমেন্টের অংশীদারি থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট সারা দেশ জুড়ে ট্যাক্সের যে পরিমাণটা পায় তার থেকে 41% স্টেটকে দিয়ে দিতে হয়। স্টেট সেই অ্যামাউন্টটা নিয়ে ক্যাপিটাল বা রেভিনিউ যে কোনো দিকে খরচ করে। ফলে কেন্দ্রীয় সরকারের দিক থেকে যদি আমি দেখি, ওই যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে ওটা ক্যাপিটাল আর রেভিনিউ দুই রকমের এক্সপেন্ডিচার মিলিয়ে টোটাল 22% মতন অ্যামাউন্ট স্টেটকে দিয়ে দিতে হচ্ছে। সরকারের টোটাল খরচের 22% খরচ ওই স্টেটকে দেওয়ার জন্য খরচ হচ্ছে। এখন স্টেটকে যে পয়সাটা দিচ্ছি সেটাকে সাইডে রেখে যদি আমি দেখি যে সরকারের সব থেকে বেশি খরচ হয় কোথায়, তো সেটা হচ্ছে সরকারের ইন্টারেস্ট পেমেন্ট। সরকার ধার শোধ করার জন্য সব থেকে বেশি পরিমাণ খরচ করে, প্রায় 20%। সরকারের এই যে টোটাল খরচ প্রায় 51 লক্ষ কোটি টাকা, এর 20% মানে প্রায় 11 লক্ষ কোটি টাকা শুধুমাত্র ধার শোধ করার জন্য চলে যায়। আর তারপরে সরকারের সব থেকে বড় খরচ হলো সেন্ট্রাল বিভিন্ন স্কিম চালানোর জন্য। সেন্ট্রাল বিভিন্ন স্কিম চালানোর জন্য রেভিনিউ আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মিলিয়ে প্রায় 16% মতন টাকা খরচ হয়। এখন সরকারের খরচের হিসাবটা তো দেখলাম। এবার যদি দেখি যে সরকারের যে ইনকাম হয় তার ভেতর সব থেকে বেশি ইনকাম কোন জায়গা থেকে হয়, তো সরকারের টোটাল ইনকাম হবে কত? সরকার এস্টিমেট করে দেখলো টোটাল সেই 51 লক্ষ কোটি টাকায় ইনকাম হবে। এই 51 লক্ষ কোটি টাকার ভেতর সব থেকে বেশি যে পরিমাণটা আসবে সেটা হলো ধার করার মাধ্যমে বড়োইং, প্রায় 24% অ্যামাউন্ট। এই যে অ্যামাউন্টটা এর প্রায় 24% মতন আসে। এই জন্যই বাজেটে বলা হয়েছে যে এই ধার করার পরিমাণটা প্রায় 24%, অর্থাৎ সরকারের যে ইনকাম তার বেশিরভাগ ইনকামটাই আসবে ধার করার মাধ্যমে। আর ধারটাকে যদি সাইডে রাখি তারপরে সব থেকে বড় অংশ আসে ইনকাম ট্যাক্সের মাধ্যমে। সরকারের সব থেকে বেশি ইনকাম হয়, সরকারের সব থেকে বেশি ফিক্সড ইনকাম হয় এই ইনকাম ট্যাক্সের মাধ্যমে। প্রায় 22% অর্থ ইনকাম ট্যাক্সের মাধ্যমে আসে। আর সব ধরনের ট্যাক্স যদি মিলিয়ে দিই তাহলে সরকারের সব থেকে বেশি ইনকাম ওই ট্যাক্সের মাধ্যমে আসে। নর্মালি ইনকাম ট্যাক্স
কর্পোরেট ট্যাক্স আর জিএসটি, এই তিনটেকে যদি আমি যোগ করে দিই তাহলে প্রায় 55 থেকে 60% মতন ইনকাম সরকারের শুধুমাত্র ট্যাক্স থেকে আসে। ওই যে বললাম যে ইনকাম ট্যাক্সের দরুন প্রায় 22% মতন অর্থ আসে, জিএসটির দরুন প্রায় আসে 18%, কর্পোরেট ট্যাক্স থেকে আসে প্রায় 17% ইনকাম। এবার এই তিনটেকে যোগ করে দিলে আসে 57%। মানে সরকারের ইনকামের বেশিরভাগটাই আসে কি ট্যাক্সের মাধ্যমে। তো 25-26 সালের বাজেট অনুযায়ী পাবলিক ফাইন্যান্সের এই ডেটাগুলো বুঝলাম। এবার আমি এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন বলি। 2023 সালে WBCS প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে পাবলিক এক্সপেন্ডিচারের ভেতর কোনটা ধরা হয় না। এখানে 4টে অপশন দিয়েছে, অপশনগুলো খুব ভালো করে একটু বুঝতে হবে। প্রথম অপশনে বলেছে কি সাবসিডি গিভেন টু লোকাল বাস সার্ভিস, মানে সাবসিডি দেওয়া। পরের অপশনে বলেছে ডিফেন্স এক্সপেন্স, তারপরে ইন্টারেস্ট পেমেন্ট অন ন্যাশনাল টেপ, আর 4 নম্বরে বলেছে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং অন পাবলিক কোম্পানিজ। এবার এই 4টে অপশনের ভেতর আমি যদি প্রথম অপশনটা বলি সাবসিডি, সাবসিডি আমাদের এই আদার্স বা ডে টু ডে এক্সপেন্সের ভেতরে আসে। তারপর ডিফেন্স এক্সপেন্স, ডিফেন্স এক্সপেন্সটাও এই ডে টু ডে এক্সপেন্সের ভেতরেই আসে। ইন্টারেস্ট পেমেন্ট সেটা তো আলাদা একটা কম্পোনেন্টই রয়েছে এই পাবলিক এক্সপেন্ডিচারের ভেতর। কিন্তু 4 নম্বর অপশনটা যেটা বলেছে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাই পাবলিক কোম্পানিজ, অর্থাৎ পাবলিক কোম্পানি যে ইনভেস্টমেন্টটা করে। এখানে পাবলিক এক্সপেন্ডিচারের ভেতরে সরকারের খরচ বা সরকারের ইনভেস্টমেন্ট বোঝায়, পাবলিক কোম্পানির ইনভেস্টমেন্ট কিন্তু বোঝায় না। এই জন্য এই প্রশ্নের উত্তর হিসাবে 4 নম্বরটা ঠিক হবে। মানে পাবলিক কোম্পানির দ্বারা ইনভেস্ট করা যে অ্যামাউন্ট সেটা আমাদের পাবলিক এক্সপেন্ডিচারের ভেতরে আসবে না। 2023 সালের প্রিলিমিনারিতে আরেকটা প্রশ্ন এসেছিল যে মেজর সোর্স অফ রেভিনিউ ইন 2022-23 সেটা কোনটা। এখানে 4টে অপশন রয়েছে, কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স আর কাস্টমস ডিউটি। এই 4টে অপশনের ভেতর 2022-23 সালের বাজেট অনুযায়ী সব থেকে বেশি রেভিনিউ কোন জায়গা থেকে এসছে সেটা বলতে হবে। এখন 2022-23 সালের বাজেট যদি দেখা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে জিএসটি বা গুডস এন্ড সার্ভিস থেকে সব থেকে বেশি ইনকাম হয়েছে। এবার ওটা তো 2022-23 সালের, আমরা যদি 25-26 সালের ডেটা দেখি তাহলে সেই হিসাবে রেভিনিউ এর সব থেকে বেশি ইনকাম হবে কোথা থেকে, ইনকাম ট্যাক্স থেকে। পরীক্ষার সময় এই ভ্যালুগুলোকে একটুখানি দেখে যেতে হবে। এরপর 2023 সালের প্রিলিমিনারিতেই আরো একটা প্রশ্ন ছিল যে সমস্ত রেভিনিউ যেগুলো রিসিভ হয় ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার দ্বারা কার মাধ্যমে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ট্যাক্স এর মাধ্যমে। আর সরকার যে ধারটা করে সেই ধারটা যে অ্যাকাউন্টে ঢোকে সেটা কোন অ্যাকাউন্টে ঢোকে। এখানে 4টে অপশন আছে, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া আর নান অফ দিস। তো সরকারের যে ইনকাম হয় অর্থাৎ রেভিনিউ ইনকাম, ক্যাপিটাল ইনকাম, মানে রেভিনিউ রিসিভ, ক্যাপিটাল রিসিভ, এই ইনকামের মাধ্যমে যত অ্যামাউন্ট আসে সেটা সরকারের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে গিয়ে জমা হয়। তো সেই হিসাবে অপশন হয়ে যাবে অপশন বি, দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। 2023 সালের ইউপিএসসি সিএপিএফ এক্সামে প্রশ্ন এসেছিল যে সরকারের ইউনিয়ন বাজেটে রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতর সব থেকে বড় অ্যামাউন্ট কোথায় যায়। তো রেভিনিউ এক্সপেন্ডিচারের ভেতর সব থেকে বড় অ্যামাউন্ট যায় ইন্টারেস্ট পেমেন্টের মাধ্যমে। এরপর 2018 সালের WBCS প্রিলিমিনারিতে একটা প্রশ্ন ছিল যে ফিসক্যাল ডেফিসিট ইজ, মানে ফিসক্যাল ডেফিসিট কি। এখানে 4টে অপশন রয়েছে। কি কি অপশন রয়েছে, রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্টের পরে আবার ব্র্যাকেটে লেখা রয়েছে অনলি রিকভারি অফ লোন এন্ড আদার রিসিপ্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস দিয়ে টোটাল এক্সপেন্ডিচার। এই অপশনের রেসপেক্ট আমি একটু এই জায়গা দিয়ে বলি। প্রথমে কি বলেছে, রেভিনিউ রিসিপ্ট, তাহলে রেভিনিউ রিসিপ্ট কোথায় গেল, এই যে এইটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট, ব্র্যাকেটে আবার লিখেছে যে অনলি রিকভারি অফ লোন এন্ড আদার রিসিপ্ট। তাহলে লোন আর আদার রিসিপ্ট মানে লোন আর ডিসইনভেস্টমেন্ট শুধু এই দুটো দিয়ে যেটা আসে তার মানে কি নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট, এই নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট, এই দুটোকে যোগ করলে এই অ্যামাউন্টটা আসে, সেটা কি পাবলিক ইনকাম উইদাউট বরোইং। তার মানে এই অ্যামাউন্টটা মাইনাস বলেছে টোটাল এক্সপেন্ডিচার, মাইনাস টোটাল এক্সপেন্ডিচার কোনটা, এইটা। তাহলে এটা মাইনাস এইটা, এটা মাইনাস এইটা করলে কত আসে, এই অ্যামাউন্টটা আসে। এই অ্যামাউন্টটাই কি ধার করা, তার মানে এটাই কি ফিসক্যাল ডেফিসিট। তার মানে এই অপশনটা হবে, এ এর অপশনটা হবে। বি তে কি বলেছে, বলেছে বাজেট ডেফিসিট প্লাস গভর্নমেন্ট মার্কেট বরোইং এন্ড লায়াবিলিটিস। এবার এই অপশনটা আমি যদি দেখি, এখানে বলেছে বাজেট ডেফিসিট। বাজেট ডেফিসিট সব সময় কি হয়, জিরো। প্রত্যেক বছর বাজেটের সময় বাজেট ডেফিসিট জিরো। তারপর বলেছে প্লাস গভর্নমেন্ট মার্কেট বরোইং, মানে সরকার মার্কেট থেকে যে লোন তুলেছে, সরকার যে লোন তুলেছে, তাহলে জিরো প্লাস লোনের পরিমাণ, তাহলে সরকারের টোটাল লোনের পরিমাণ, সরকার যেটা ধার তুলেছে সেই অ্যামাউন্টের পরিমাণ। এবার এইখান থেকে আমরা দেখেছিলাম যে ফিসক্যাল ডেফিসিটের ভ্যালু যা হয় সরকারের ধার নেওয়ার ভ্যালু ঠিক তাই। তো সেই হিসাবে বি এর অপশনটাও ঠিক হয়ে যাবে, ফিসক্যাল ডেফিসিট ইজ বাজেট ডেফিসিট প্লাস গভর্নমেন্ট মার্কেট বরোইং, মানে বি এর অপশনটা হবে, এও হবে বিও হবে। আচ্ছা সি যদি দেখি, সি তে বলেছে প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। আমরা যদি প্রাইমারি ডেফিসিটের ফর্মুলা দেখি, প্রাইমারি ডেফিসিটের একটা ফর্মুলা আছে যে
প্রাইমারি ডেফিসিট ইকুয়াল টু ফিসক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। এবার এটাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে কি প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট ইকুয়াল টু কি ফিসক্যাল ডেফিসিট, সেটাই এইখানে লেখা রয়েছে যে ফিসক্যাল ডেফিসিট ইকুয়াল টু প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট, তাহলে এই অপশনটাও হবে, তাহলে এ হবে, বি হবে, সি হবে, ডি তে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে অপশন হবে কি অল অফ দ্য অ্যাবাভ। তারপর 2021 সালের ইউপিএসসি সিডিএস এ একটা প্রশ্ন এসেছিল যে দ্য এক্সেস অফ টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট ওভার ইটস টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং বরোয়িং, মানে কি ধার করা ছাড়া সরকারের খরচ আয়ের থেকে যতটা বেশি হয়ে যায় সেটাকে কি বলে। তার কিছু অপশন দিয়েছে, প্রাইমারি ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট, কারেন্ট ডেফিসিট, ক্যাপিটাল ডেফিসিট। অপশন আমাদের দেখার দরকারও পড়বে না, আমরা অনেকবার এই বিষয়টা দেখলাম যে ধার করা বাদ দিয়ে সরকারের আয়ের থেকে খরচ যতটা বেশি হয়ে যাবে সেটাকে বলবো ফিসক্যাল ডেফিসিট। তো সেই হিসাবে এই অপশনটা হয়ে যাবে কি ফিসক্যাল ডেফিসিট। তো পাবলিক ফাইন্যান্স আর ফিসক্যাল ডেফিসিট থেকে মোটামুটি এইরকম টাইপের বিভিন্ন প্রশ্ন আসে বিভিন্ন এক্সাম।